আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ধারক এবং ধারকত্বের বেসিক কনসেপ্টগুলো নিয়ে, এবং সেখানে আমরা বিস্তারিত সূত্রের প্রমাণ, কনসেপ্টগুলো কিভাবে ধারকের সাথে শক্তি সঞ্চিত হয়, কিভাবে চার্জ সঞ্চিত হয় ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ধারকের গাণিতিক বেসিক গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ধারকের উপরে এরপরে হয়তো আরো একটা ভিডিও বা আরো দুইটা ভিডিও আসতে পারে। তোমরা যারা গত ক্লাসের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে গত ক্লাসের ভিডিওটা দেখতে হবে। ওইটা না দেখলে এটা কোনোভাবে ভাই বোঝা যাবে না। তাহলে তোমরা এই স্থিরতরিত অধ্যায়ের কিন্তু আগে আরো 6টা ভিডিও আপলোড দিছি, 6টা ভিডিওই দেখে ফেলো সবাই, ঠিক আছে? 6টা ভিডিও না দেখলে অ্যাটলিস্ট যেটা 6 নাম্বার সেটা হচ্ছে দেখতে হবে তোমাদেরকে। আজকে তাহলে 7 নাম্বারটা বুঝবা। একটি পরিবাহীর ধারকত্ব 2 মাইক্রোফ্যারাডে। এতে কি পরিমাণ চার্জ প্রদান করলে বিভব 40 ভোল্ট হবে? তো এখানে দেখো, যদি তোমরা চিন্তা করো, আমি এখানে দেখতে পাচ্ছি সি দেওয়া আছে হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। মাইক্রোফ্যারাডে থেকে 2 ইন্টু 10⁻⁶ করলে এখানে ফ্যারাডেতে চলে যাবে, ঠিক আছে? অবশ্যই ফ্যারাডেতে লাগবে। বিভবটা কত হবে বলতো? 40 ভোল্ট হবে। তার মানে শুরুতে 0 ভোল্ট ছিল, 40 ভোল্ট হবে বর্তমানে। তাইলে সেক্ষেত্রে বিভব পার্থক্যটাই হচ্ছে 40 অ্যাকচুয়ালি এখানে 40 ভোল্ট। তো আমরা জানি একদম বেসিক সূত্র, আমরা জানি ধারকের কিউ ইকুয়াল টু সিভি, মনে আছে? গত ক্লাসে আমরা শিখছি। অর্থাৎ সি ইকুয়াল টু আমরা কিউ বাই ভি, এই সূত্রটা তো আমরা জানি বেসিক ধারকের সংজ্ঞায়ন থেকে আমরা এই জিনিসটা বলতে পারি, ধারকত্বের সংজ্ঞায়ন থেকে। কিউ ইকুয়াল টু সিবি, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 10⁻⁶, ভি কত? 40। তাহলে এখান থেকে কত কুলম চলে আসবে বলতো? এখানে 2 ইন্টু 10⁻⁶ ইন্টু হচ্ছে 40। আমি দেখতে পাচ্ছি 8 ইন্টু 10⁻⁵ কুলম চার্জ এখানে সঞ্চিত হয়। খুবই সিম্পল, খুবই সোজা, বেসিক লেভেলের একটা প্রবলেম। এরপরের প্রবলেমে আমরা যাই আস্তে করে। দেখো, 20 মাইক্রোফ্যারাডে ধারকত্বের একটি ধারকে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দ্বারা আহিত করা হলো। এটার থেকে দেখি আর সোজা আছে নাকি। আচ্ছা, এটা আগে করি। তাহলে 20 মাইক্রোফ্যারাডের ধারকত্বের, তাহলে সিটা কত বলতো? 20 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, একটি ধারককে 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ, তার মানে আই ইকুয়াল টু হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। কিউ না, কিন্তু এটা 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দ্বারা আহিত করা হলো, চার্জিত করা হলো। ধারকের পাদ্যের মধ্যে 20-30 ভোল্ট বিভব পার্থক্য উৎপন্ন করতে হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত করতে হবে? মানে হচ্ছে এখানে ভিটা হচ্ছে তোমার 30 ভোল্ট, আর তোমার এখানে হচ্ছে টাইমটা টিটা বের করতে হবে। কি বের করতে হবে? টি। টি তো ধারকের সূত্রে বা ধারকত্বের সূত্রের মধ্যে টি ডিরেক্ট নাই, কিন্তু এখানে সি দেওয়া আছে, কিউ দেওয়া, ভি দেওয়া আছে। তাইলে আমরা জানি দিয়ে শুরুতেই এখানে কত চার্জ সঞ্চিত হয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো না। আমরা জানি কিউ ইকুয়াল টু কি? সিভি। সি কত? এই 20 মাইক্রোফ্যারাড, 20 কে ইন্টু 10⁻⁶ দিয়ে ফ্যারাডেতে নিতে হবে অবশ্যই। তাহলে এই 20 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে, ভোল্টেজ হচ্ছে কত? 30। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এই 6 ইন্টু 10⁻⁵ মনে হয় 20 ইন্টু 10⁻⁶ গুণ হচ্ছে 30। 6 ইন্টু 10⁻⁴, 6 ইন্টু 10⁻⁴, এত কুলম। আচ্ছা, আমাদের এই ধারকটাতে এত কুলম চার্জ সঞ্চিত হয়েছে। তো আমরা জানি কোনো কিছুতে তড়িৎ প্রবাহ এবং চার্জের মধ্যে সম্পর্ক, মানে টি সময় ধরে তুমি যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করো তাহলে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। সেখান থেকে আবার আমরা জানি, বলতে পারি কি বলতো? আবার আমরা জানি কিউ ইকুয়াল টু বলতো আইটি। আই অ্যাম্পিয়ার এককে 10। আচ্ছা, আই আমাকে বাইর করতে হবে তো টি। তাহলে যেই সময়ে এই কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে ওই সময়টাই বের করতে বলছে। তাহলে সুতরাং টি ইকুয়াল টু কিউ বাই কি বলতো? আই। কিউ বাই আই। তাহলে কিউ কত তোমরা আমাকে একটু বলে দাও না। কিউ কিউ এই যে এখানে পাইলাম 6 ইন্টু 10⁻⁴ কত? 4। আই আই কত বলতো? এই যে 10 ইন্টু হচ্ছে 10⁻⁵। তাহলে এখানে এটা তোমরা আমাকে বলো এটা কত আসে, ভাগ হচ্ছে 10 ইন্টু 10⁻⁵। এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে 0.06 সেকেন্ড। এখান থেকে এই তো 0.06 সেকেন্ড। বোর্ড কি ঠিকঠাক মতো বোঝা যায়?
হ্যাঁ, বোঝা যাচ্ছে, আশা করি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরপরে আমরা প্রবলেমে চলে যাব, তার আগে এই যে প্রথমের প্রবলেম একটা দেখব। শূন্য মাধ্যমে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এত। শূন্য মাধ্যমে, তাহলে সি নট দিচ্ছি, এটা কত? 6 মাইক্রোফ্যারাডে। 6 মাইক্রোফ্যারাডে মানে কত? ইকুয়াল টু 6 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে। ধারকটির দুই পাতের মধ্যে মাইকা, মাইকা একটা হচ্ছিল পরবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ, রাখায় এর ধারকত্ব হয় এত। তাহলে সি হয়ে যায় হচ্ছে হলো 36 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে। আমি ডিরেক্ট ফ্যারাডেতে লিখে ফেললাম। বলছে মাইকার আপেক্ষিক আবেশিক ধারকত্ব কত, মানে হচ্ছে হলো অ্যাকচুয়ালি মাইকার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। তো অন্যভাবে বললে মাইকার আপেক্ষিক আবেশিক ধারকত্ব। আপেক্ষিক মানে কি? কারো সাপেক্ষে। কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। শূন্য মাধ্যমের সাপেক্ষে মাইকার ধারকত্ব, এই জিনিসটাই বের করতে বলছে। এটা কত বলতো? 30, উপরেটা হচ্ছে 36 ইন্টু 10 ইনভার্স 6, এটা হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 6। 10 ইনভার্স 6, 10 ইনভার্স কাটা 6, 36 করলে এটা 6। এটাই মাইকার আপেক্ষিক আবেশিক ধারকত্ব হচ্ছে এটা। কেউ চাইলে এভাবে না করে বিকল্প এটাকে আবার অন্যভাবে, মানে কে এর মানটা বের করলেও হবে। কে এর মান যা আপেক্ষিক আবেশিক ধারকত্ব তা। কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের ধারকত্বের সাপেক্ষে, এটাই বের করতে বলছে। শূন্য মাধ্যমের সাপেক্ষে ওর ধারকত্বটা কত, কত গুণ আর কি অ্যাকচুয়ালি। তো এটা তুমি চাইলে শূন্য মাধ্যমের এই যে এপসাইলন নট কে এ, সরি এপসাইলন নট এ, কে তো নাই, শূন্য মাধ্যমের কে 1 ধরা হয়, এপসাইলন নট এ বাই ডি, আবার হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট কে এ বাই কি টি। তারপর তুমি কি এই সি বাই সি নট, এটা দিয়ে একটাকে আরেকটা দিয়ে আরেকটাকে ভাগ করো, একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তারপর হচ্ছে এখান থেকে ডি ডি গুলা চলে যাবে, এ এ চলে যাবে, এপসাইলন এপসাইলন চলে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে কি কে পাবে। কি পাবে বলো তো? কে, এই যে এটা কে, সুতরাং এটা, তাহলে সুতরাং কে ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 36 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইড বাই হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 6, এটা আসবে 6 আনসার। তার মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা, ওইটাই হচ্ছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব বেসিক্যালি। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ? সোজা না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেমে চলে যাব। এই তিনটা আমরা করলাম। দেখো, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, পাতের ক্ষেত্রফল এত হলে ধারকের ধারকত্ব নির্ণয় করো। আচ্ছা, ধারকত্ব নির্ণয় করতে বলছে আমাদেরকে। দুইটা সমান্তরাল পাত দিছে, এদের প্রত্যেকের ক্ষেত্রফল ধরো এ, এটা দেওয়া আছে, সেটা কত? 10 ইনভার্স 4 মিটার স্কয়ার। ওকে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি যেটা, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটারে কাজ হবে না, 0.001 মিটার, মিটারে লাগবে আমাদের। ক্ষেত্রফল এবং মধ্যবর্তী দূরত্ব জানলে শূন্য মাধ্যমে ধারকত্ব বের করা খুবই সোজা। সি, আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইড বাই কি ডি। এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12। এ কত? পাত, যে কোনো একটা পাতের ক্ষেত্রফল, ডিভাইড বাই হচ্ছে ডি 0.001। তাহলে এখান থেকে আমি হচ্ছে সহজেই কি ক্যালকুলেশন করে ফেলতে পারবো না? 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 0.001। আমি দেখতে পাচ্ছি এটা আমার আসলে হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 13 ফ্যারাডে। কোথাও কোনো ক্যালকুলেশন যদি আমার ক্যালকুলেটর চাপতে বা কোথাও ক্যালকুলেশনে ভুল হয়, তোমরা একটু সহজে বুঝে নিও, এটা কমেন্ট সেকশনে জানাও যেন অন্যরা সহজে বুঝে দিতে পারে। আর আরেকটা ব্যাপার এখানে দেখতে পাও, আবারও বলি, এটা একটা সমান্তরাল ধারক, এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, মানে পাত দুইটার মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে, পাতগুলার প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে ধারকত্ব বের করা খুবই সোজা, বেসিক সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে দেখো, একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার, পাত দ্বয় পরস্পরতে এত দূরে অবস্থিত। যদি পাত দুইটির বিভব পার্থক্য 66 ভোল্ট হয়, তবে প্রত্যেকটি পাতের চার্জের পরিমাণ কত? খুবই সোজা একদম। তো আমরা জানি প্রত্যেকটি পাতে সঞ্চিত চার্জ কিউ ইকুয়াল টু সিভি। ভিটা দেওয়া আছে তোমার 66 ভোল্ট। আমাকে এখানে হচ্ছে এ দিছে, এখানে দিছে হচ্ছে ডি, আর কিছু দেয় নাই। এখন আমরা করতে পারি কি, সিভি ভি বসাই দিতে পারি 66, সিটা কত? তাহলে আবার আমরা জানি, আবার যা তোমরা এটা আমার যারা ভিডিও দেখো
তারা জানো আ যা মানে কি আবার আমরা জানি। তাহলে এই আবার আমরা জানিটা কত তোমরা আমাকে একটু বলতে পারবে? এই আবার আমরা জানি হচ্ছে সি, যেহেতু এটা এই কোন মাধ্যমে সেটা তো বলে নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি শূন্য মাধ্যমে, তাহলে এপসাইলন নট এ বাই ডি। তাহলে 8.854 ইন্টু হচ্ছিল 10 ইনভার্স কত 12। এ কত? এ হচ্ছিল 1 মিটার স্কয়ার, ডি কত 0.01। তাহলে দেখো তো তোমরা 8.854 ইন্টু 10 ইনভার্স 12, এটাকে ভাগ 0.01, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 10, এত ফ্যারাডে আসলো। তো সি পেয়ে গেলে এখানে বসাই কিউ পেয়ে যাব না, তাহলে সুতরাং হচ্ছে আমরা জানি প্রত্যেক পাতে সঞ্চিত, আমরা জানি ধারকের সঞ্চিত চার্জ হচ্ছে হলো কিউ, আর কিউ প্লাসটা এই যে হচ্ছে একটা পাতে হবে প্লাস কিউ আর একটা পাতে মাইনাস কিউ, কিন্তু ওভারঅল ধারকের সঞ্চিত চার্জ কত ধরা হয়? কিউ ধরা হয়। তাহলে কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সি কত আসলো 8.854 ইন্টু 10 ইনভার্স 10, ভোল্টেজ কত 66। তাহলে আমি এটাকে 66 দ্বারা গুণ করলে এটা 5.84364 ইন্টু 10 ইনভার্স কত 8, এত কুলম্ব চার্জ। শেষ। খুবই সিম্পল। ভোল্ট মানে বিভব পার্থক্য, পাত দুইটার বিভব পার্থক্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। ক্ষেত্রফল এবং মধ্যবর্তী দূরত্বকে ব্যবহার করে আমরা হচ্ছে ধারকত্ব বের করে নিয়েছি, ধারকত্ব ব্যবহার করে কিউ ইকুয়াল টু সিভির সমীকরণে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? কোনো বুঝতে সমস্যা? কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার দেখো আরেকটা প্রবলেম। একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, পাতদ্বয়ের মাঝে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে কাচ ব্যবহার করা হলে ধারকটি ধারকত্ব মাইক্রোফ্যারাডে এ নির্ণয় করো। কাচের তড়িৎ মাধ্যমাঙ্ক কে এর মান দেওয়া আছে 7। তাহলে দেখো আমার সবার আগে হচ্ছে হলো এই ধারকত্ব বাইর করতে হবে। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কি বলতো? এপসাইলন নট এ কে এ, যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ থাকে, ঠিক আছে, তাই ইলেকট্রিক পদার্থ থাকে, তাহলে এপসাইলন নট কে বাই ডি। তাহলে 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12, আর কে এর মান কত 7 বসায় দিব। এ কত 2 সেন্টিমিটার স্কয়ার, কিন্তু সেন্টিমিটার স্কয়ার রাখলে হবে না, মিটার স্কয়ারে নিতে হবে। 2 ইন্টু 10 ইনভার্স 4, এই জন্য মিটার স্কয়ারে নিয়ে গেলাম। ডি ক্ষেত্রফলটা আছে এত মিলিমিটার, সরি দূরত্ব, পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব মিলিমিটার রাখলে 4 ইন্টু 10 ইনভার্স 3, এভাবে করতে হবে। নাইলে এগুলো হচ্ছে এটাও মিটারে বসাতে হবে, এটা মিটার স্কয়ারে বসাতে হবে, নাইলে কিন্তু উত্তর মিলবে না। কথা বুঝিয়েন। এগুলা আমি বলেছিলাম 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12, কোনটা কোন এককে হবে গত ক্লাসে আমরা বেসিক কনসেপ্টের ভিডিওগুলোতে বলেছি, তাই বলি নাই? বলছি তো। দেখো ইনটু হলো 7 ইনটু হলো 2 ইনটু 10 ইনভার্স কত 4, ডিভাইড বাই হলো 4 ইনটু 10 ইনভার্স 3। এটা আমার কাছে आंसर আসলো হচ্ছে 3.0989 ইনটু 10 ইনভার্স 12 ফ্যারাডে। কোথাও ক্যালকুলেশন ভুল হলে সেটা তোমরা শুধরে নিবে। সোজা অঙ্ক, অনেক বড়, দেখো 3 লাইনের একটা প্রশ্ন, অথচ উত্তর হচ্ছে হলো 3 লাইন নরমালি। ঠিক আছে, এরপরের প্রবলেমে আমরা চলে যেতে পারি না? দেখি কি আছে। দেখো একটা বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ডি দেওয়া আছে, এটা কি ডি, সেন্টিমিটারে আছে, মিটারে লাগবে। পাতদ্বয়ের ক্ষেত্রফল দেওয়া আছে এ, এটা মিটার স্কয়ারে দেওয়া আছে, চেঞ্জেস এর দরকার নেই। কে দেওয়া আছে 10, এত পুরুত্বের একটি, এই যে দেখো এত পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এত পুরুত্বের একটি পাত রাখা হলে ওই ধারকের ধারকত্ব কত? দেখো এখানে পাতের একটা কি পুরুত্ব আছে, জিনিসটা হচ্ছে এরকম, আমি এগুলো তোমাদেরকে পড়িয়েছি। এই তাহলে পুরাটা হচ্ছে হলো এখানের পুরাটা হচ্ছে হলো ডি, ডিটা হচ্ছে হলো এই 0.01 সেন্টিমিটার, তাহলে 0.001 মিটার। আর তোমার এখানে যে পদার্থটা রাখছে এই পদার্থটার পুরুত্ব হচ্ছে হলো এই 5 ইন্টু 10 ইনভার্স 2, তো আরো 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে মিটারে যাবে, তাহলে 10 ইনভার্স 5 মিটার। তাহলে দেখো, এবং স্পষ্টত দেখা যাচ্ছে ডি এবং টি পুরুত্বটা ভিন্ন ভিন্ন, তাইলে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থটার পুরুত্ব আর যদি পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা এগুলো কিন্তু পাত, অনেকে বুঝতেছে না, এই যে এটা এগুলো পাত, এগুলো হচ্ছে পাত। এটার মধ্যে ধরো প্লাস কিউ, এটার মধ্যে ছিল মাইনাস কিউ চার্জ সঞ্চিত আছে।
তো আমারে বলছে এখানে একটা ধারকের ধারকত্ব বের করতে। তো আমি তোমাদেরকে বলছি ডি এবং টি যদি সেম না হয় তাইলে আমাদেরকে এখানে হচ্ছে টি আর ডি সেম হইলে ডি এর জায়গায় টি বসানো যায়, কিন্তু এখানে দুইটা ভিন্ন। আমরা জানি এরকম হচ্ছিল মাঝখানে, তার মানে এটা ছোট, দেখো এটার পুরুত্বটা ছোট, তার মানে এখানে খালি জায়গা আছে, শূন্য মাধ্যম আছে, আবার এখানেও শূন্য মাধ্যম আছে। তো এরকম আমি দুই পাশে যদি শূন্য মাধ্যম থাকে, মাঝখানে যদি হচ্ছিল ধারকটা থাকে, যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইইলেকট্রিক পদার্থটা থাকে, তাইলে তাদের ধারকত্ব আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1/k। অনেকে বলবে স্যার এরকম শিখান নাই। ডিটেলস কেউ করতে চাইলে করতে পারো, কিন্তু আমাদের বইগুলোতে ডিরেক্টলি এই সূত্র আছে, তাহলে তুমি ডিরেক্ট এই সূত্র ব্যবহার করতে পারবা, পারবা না? পারবা। এই সূত্রটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। দেখো আমি এখানে আমার কাছে এই ভিডিওর মধ্যে এই স্লাইডের মধ্যে আছে, এই যে দেখো কোথায় যেন, এটার আগেই মনে হয় একটু আগে, এই যে দেখো, এই যে এটা এই সূত্রটা, এই যে ওই যে পরাবৈদ্যুতিক দুইটা পাতের মাঝখানে যদি একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুববিশিষ্ট বস্তু থাকে যার পুরুত্বটা হচ্ছে টি, তাইলে কিন্তু হচ্ছিল আমাদেরকে কি এই জিনিসটা কনসেপ্ট হিসাব করতে হবে। আমি এটা বলেছিলাম, এই যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা পুরুত্ব, ডাইইলেকট্রিক পদার্থটার পুরুত্ব হচ্ছে টি। তাহলে আমরা আশা করি সূত্র পেয়ে গেছি। সূত্র পেয়ে গেলে বেসিক জিনিস কি আর ভুল হবে? ইনশাল্লাহ ভুল হবে না। দেখো এটা 8.854 ইন্টু 10 ইনভার্স 12, ক্ষেত্রফল কত? এই যে 10 ইনভার্স 6 মিটার স্কয়ার, ডিভাইডেড বাই ডি, ডি কত? ওই যে দেওয়া আছে 0.0001, মাইনাস টি কত? 5 ইন্টু 10 ইনভার্স কত? 10 ইনভার্স 5 ইন্টু 1 মাইনাস 1/k, 1/k, কে কত? 10। দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 1/10 মানে হচ্ছে হলো 0.1, তাহলে এটা 0.9, 0.9 ইন্টু 5 ইন্টু 10, 5 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু হচ্ছে হলো 0.9। এটা থেকে যদি তুমি 0.0001 বাদ দাও, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আসবে হচ্ছে হলো নিচে, উপরেরটা কত জানি না, নিচে আসতেছে হচ্ছে হলো 5.5 ইন্টু 10 ইনভার্স 5, উপরে কত আসে দেখি? 8.854 ইন্টু 10 আমি ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করি সবসময় ক্যালকুলেশন, এটা তোমরা বুঝো, ইন্টু 10 ইনভার্স 6। আচ্ছা এটা দেখলাম আমরা 8.854 ইন্টু 10 ইনভার্স কত? 18। এমনি বোঝা যাচ্ছিল যেটা এটার 18 হয়ে যাচ্ছে, তো তাহলে হচ্ছে হলো কি এটা বুঝাই যাচ্ছিল যে এটা হবে, ভাগ হচ্ছে হলো তোমার 5.5 ইন্টু 10 ইনভার্স 5। আমি দেখতে পাচ্ছি এটার হচ্ছে হলো ধারকত্ব আসছে 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার 13 ফ্যারাডে। তাহলে আমাদের এখানে এই যে পাত দুইটার মাঝখানে টি পুরুত্বের একটা হচ্ছিল যদি কখনো ডাইইলেকট্রিক পদার্থ থাকে, সেক্ষেত্রে আমাদের ধারকত্ব বের করতে হবে এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, মনে থাকবে। আর পুরা জায়গাটাই যদি হচ্ছিল কি এই পাত দিয়ে হচ্ছিল ইয়া থাকে, তাহলে টি আর ডি তখন কি সেম না? পুরোটাই খালি জায়গাটা যদি হচ্ছিল কি এই তোমার ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে ফিল আপ থাকে, তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবক ডাইইলেকট্রিক পদার্থটার এই পুরুত্ব এবং ডি তখন কি হবে? সেম হবে। তখন তুমি এই জাস্ট সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ বাই ডি অথবা টি, যেটা দিয়ে করো, কারণ ডি আর টি তখন সমান একই। আচ্ছা এবার আসছে এর পরের প্রবলেমে চলে যাই আমরা, 8 নাম্বার প্রবলেম। 12 কুলম্ব ও 500 ভোল্টের চার্জগ্রস্ত একটি পরিবাহীর বৈদ্যুতিক স্থিতিশক্তির পরিমাণ নির্ণয় করো। বৈদ্যুতিক স্থিতিশক্তি বলতে বোঝাচ্ছে ওকে 12 কুলম্ব চার্জে চার্জিত করতে আমার দেখো বিভবের পরিবর্তন হয় 500 ভোল্ট, তাহলে এখানে আসলে ওর ভিতর কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে, তাহলে আমি এই পরিমাণ চার্জ জমা করতে যেই পরিমাণ কাজ করছি ওইটাই তো ওর ভিতরে সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা আছে, তাই না? তাইলে ইউ ইকুয়াল টু আমরা জানি এখানে কি দেওয়া আছে, এটা কিউ আর এটা দেওয়া আছে ভি, তো আমরা সরি ভি ভি, তো আমরা জানি সঞ্চিত শক্তির অনেকগুলো সমীকরণ পড়াইছি আমি তোমাদেরকে, তোমরা কি ভুলে গেছো নাকি? ভুলে যাওয়া যাবে না স্যাররা। এই যে সঞ্চিত শক্তির কতগুলো সমীকরণ পড়িয়েছি দেখো, কিউ স্কয়ার, এই যে এটাই কিউ স্কয়ার বাই 2c, হাফ কিউ বি, তারপর হচ্ছে হলো হাফ সি ভি স্কয়ার, তারপরে একক আয়তনে সঞ্চিত শক্তি পড়াইছি হচ্ছে হলো এই যে এটা, ঠিক আছে মনে পড়ে? এগুলো সব পড়িয়েছি তোমাদেরকে। তাহলে এখানে আমাদের আছে কি কি, কিউ এবং ভি মনে আছে, এই যে
কিউ এবং ভি দেওয়া আছে, তাহলে কিউ এবং ভি এর সাথে সঞ্চিত শক্তির একটা সমীকরণ আছে না, আমরা জানি সেটা কি বলতো, হাফ কিউ ভি। তাহলে হাফ কিউ অবশ্যই চার্জ কুলম্ব এককে 12, ভি কত 500, তাহলে 250 ইন্টু 12, 2 দিয়ে ভাগ করলে 250 ইন্টু হচ্ছে 12, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3000 জুল। কত? 3000 জুল। তোমাদেরও আশা করি সেম উত্তরই আসবে, এটাও তো কঠিন কোনো ম্যাথ নয়। এরপরে যদি আমরা আসি এখানে হচ্ছে দেখি এই এখানে চলে এত মাইক্রোফ্যারাডে ধারকত্বের একটি ধারকে 6 × 10⁻⁴ মাইক্রোফ্যারাডে ধারকত্বের একটি ধারকে কি পরিমাণ চার্জ সরবরাহ করলে ধারকে এত জুল শক্তি সঞ্চিত হবে, দেওয়া আছে সি আর সঞ্চিত শক্তি দেওয়া আছে ইউ। তাহলে আমাকে বলছে কি পরিমাণ চার্জ, তাহলে সি এবং কিউর মধ্যে সম্পর্কটা হচ্ছে সঞ্চিত শক্তি, ইউ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c। এখান থেকে আমি কিউটা বের করে ফেললেই কাজ শেষ। তাহলে বা কিউ স্কয়ার ইকুয়াল টু 2uc, তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু √2uc। দেখো √2 ইন্টু ইউ কত বলতো, ইউ হচ্ছে 3.3 ইন্টু 10⁻⁷ ইন্টু হচ্ছে এই সি কত দেখো তো, সি 6 ইন্টু 10⁻⁴ মাইক্রোফ্যারাডে, আরো 10⁻6 দিলে চলো ফ্যারাডেতে চলে গেল। তাহলে দেখো এটা কত আসে, 6 ইন্টু 10⁻, এটা 10 ইন্টু 3.3 ইন্টু 10⁻⁷ ইন্টু রুট করলে অ্যান্সারটাকে আমি দেখতে পাচ্ছি এটা 1.99 ইন্টু হচ্ছে 10⁻8 কুলম্ব। আশা করি তোমাদেরও উত্তর এটা মিলবে, না মেলার আসলে তেমন কোনো সম্ভাবনা নাই যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়। আর যদি ক্যালকুলেটরে আমি ভুল করে থাকি তাহলে তোমরা এটা একটু শুধরে নিও। হয় আমি সবসময় এই কথাটা বলি যে ক্যালকুলেশন মাঝে মাঝে ভুল হয়ে যায়। দেখো এরপরের প্রবলেম 10 নাম্বার প্রবলেমটা, 10 সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকার পরিবাহীকে 100 ভোল্ট বিভবে উন্নীত করতে কি পরিমাণ কাজ করতে হবে, ও এক্সটার্নাল ফোর্স দ্বারা বা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ ইকুয়াল টু আমরা জানি এই কি বলতো হাফ সিভি স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের এটা একটা গোলাকার পরিবাহী না, গোলাকার হাফ সিভি স্কয়ার, তো আমরা গোলাকার পরিবাহীর সিটা বের করে আনতে পারি না, 4πε0 r, এটাই এখানে বসাই দিব। তাহলে হাফ 4πε0 r ইন্টু ভি স্কয়ার মানে হচ্ছে যে ভি স্কয়ার থাকো। পরের লাইনে এসে এটা 2πε0 r বসবে, এটার অর্ধেক না, 2 কেন বলতো, এটা কাটাকাটি করে 2 আর কি, তাহলে ε0 এই যে r এর মানটা আমি এখান থেকে বসাচ্ছি, আর 10 সেন্টিমিটার ব্যাস তো, তাহলে 10/2 তাহলে হচ্ছে ব্যাসার্ধ হলো, ব্যাসার্ধ ইন্টু হচ্ছে 10⁻, কত 2 সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, ইন্টু ভি স্কয়ার 100 ভোল্ট স্কয়ার। দেখো তো তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন তো করতেই পারি, 5 ইন্টু 10⁻, কত 2 ইন্টু হচ্ছে 8.854 ইন্টু 10⁻, কত 12 ইন্টু 3.1416 ইন্টু 2 ইন্টু 100 স্কয়ার। আমি দেখতে পাচ্ছি এটা 2.782 ইন্টু হচ্ছে 10⁻8 জুল, 10⁻8 জুল। আশা করি সবার কাছে হচ্ছে কি বোধগম্য হয়েছে, একদম সোজা, যেই পরিমাণ শক্তি সঞ্চিত হবে ওই পরিমাণে তো কাজ করতে হয়, তাই না? এগুলো আমি সূত্র তোমাদেরকে প্রমাণ করে দেখাইছি। দেখো তুমি বলো স্যার এই সূত্র তো আপনি দেখান নাই, দেখাইছি যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা কৃত কাজ, এই যে প্রথমেই একদম প্রথম দিকে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের আগে এই যে এখানে এই যে গোলীয় ধারক বা গোলাকার ধারক, এখানে হচ্ছে কৃত কাজটা কত মনে পড়ে, এই যে কৃত কাজ, দেখো এই যে কৃত কাজ বাইরে, এই কৃত কাজ এটাই, এটা যদি কৃত কাজ হয় আমরা কোথায় যেন লিখছি, এই যে এটাই কৃত কাজ, এই যে এটাই, এই যে এটাই আবার হচ্ছে কি আমরা জানি হচ্ছে কিউ স্কয়ার বাই 2c মানে হচ্ছে পরের পেজে দেখাইছিলাম তোমাদেরকে যে এটাই কৃত কাজ, আবার এটাই হচ্ছে কি আবার এই যে এই সমীকরণটা এটাই হচ্ছে এটা, আবার এটাই হচ্ছে এটা, তাহলে কৃত কাজটা হচ্ছে কি হাফ সিভি স্কয়ার লেখা যায় না, যায়।
এটাই আমি কিন্তু এখন এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করলাম। আমরা কিন্তু কাজকে কিভাবে এটা সেই জিনিস আমরা প্রমাণ ওখানে পড়ছি, তাই না? প্রমাণ কিভাবে করতে হয় দেখে। এবার চলো আমরা পরের প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, এখানে একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের বিভব প্রভেদ মানে বিভব পার্থক্য তার আদি বিভব প্রভেদের অর্ধেক হয়ে গেলে ধারকটির সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে। যেহেতু একটা ধারক জাস্ট বিভব পার্থক্য অর্ধেক করা হয়েছে, ওর ধারকত্ব আনচেঞ্জ থাকবে। কি থাকবে বলতো? ধারকত্ব আনচেঞ্জড। এখানে কিন্তু ধারকের পাত দুইটাকে দূরেও নেয় নাই, কাছেও আনে নাই, কিছু করে নাই। এটা বলছে হচ্ছিল জাস্ট বিভব পার্থক্য অর্ধেক হয়ে যাবে, তাহলে একটা ধারকের ধারকত্ব কি থাকবে? সেম থাকবে এক্ষেত্রে। তো আমরা এখানে তার আদি শক্তিটা ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার লিখে রাখতে পারি। এবার আসো বিভব পার্থক্য অর্ধেক হলে, বিভব পার্থক্য অর্ধেক হলে ভি প্রাইমটা হবে ভি বাই টু। তাইলে দেখো তো, সুতরাং সঞ্চিত শক্তিটা তখন কত হবে? এটা সঞ্চিত শক্তি ইউ প্রাইমটা তখন কত হবে? হাফ সি ভি প্রাইম এটাকে স্কয়ার। তাহলে দেখো তো হাফ সি ভিটা কত বলতো? ভি বাই টু। তাহলে এটা কত হচ্ছিল? স্কয়ার। তাহলে দেখো তো হাফ সি ইন্টু ভি স্কয়ার বাই ফোর। তাহলে এটা দাঁড়াচ্ছে হলো 1/8 সিভি স্কয়ার। তাহলে দেখো তো সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে? আগে সঞ্চিত শক্তি হাফ সিভি স্কয়ার ছিল, এখন 1/8 সিভি স্কয়ার। তাহলে এটা কতটুকু হ্রাস পায়? তাহলে হ্রাস হচ্ছে হলো কত? সঞ্চিত শক্তি হ্রাস সেটা হচ্ছে ইউ মাইনাস হচ্ছে হলো ইউ প্রাইম। এতটুকু হ্রাস পাচ্ছে, সরি হ্যাঁ এতটুকু হ্রাস পাচ্ছে। বর্তমানে এতটুকু সঞ্চিত হয়, আগে সঞ্চিত এতটুকু বিয়োগ করে এখন বের করে ফেলবো। ইউ কত? এই হাফ সিভি স্কয়ার মাইনাস কত বলতো? 1/8 সিভি স্কয়ার। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 8 4 সিভি স্কয়ার মাইনাস এটা হচ্ছে হলো শুধু সিভি স্কয়ার। তাহলে এটা হচ্ছে হলো 3/8। দেখো 3/8 সিভি স্কয়ার। অর্থাৎ অন্যভাবে যদি আমি বলি, এটাকে এভাবেও তো করা যায়। এতটুকু পরিমাণ হচ্ছে কতটুকু হ্রাস পাবে? তাহলে 3/8 সিভি স্কয়ার। হয়েছে কিনা দেখো তো তোমরা? আমার ধারণা হয়েছে, কোনো ভুল নাই। হ্যাঁ, তারপর কেউ চাইলে এটাকে 1 এভাবে লিখতে পারো না, 3/4। দেখো তো এভাবে ভেঙে লেখা যায় সিভি স্কয়ার, বা হচ্ছে 3/4 কে সামনে রেখে হাফটাকে একটু পরে নিয়ে এভাবে লেখা যায় না যে হচ্ছে এই 3/4 ইন্টু হচ্ছে হাফ। তাইলে কি দেখো গুণ করার পর আলটিমেটলি 3/8 হচ্ছে সিভি স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3/4 আর এটা হচ্ছে আদি সঞ্চিত শক্তিটা, তাহলে ইউ। তাইলে হচ্ছে আদি সঞ্চিত শক্তির বা শুরুতে বিভব পার্থক্য অর্ধেক হওয়ার আগে সঞ্চিত শক্তির 4/3 শক্তি কি হ্রাস পাচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? সহজ কিন্তু, যথেষ্ট কনসেপচুয়াল একটা ম্যাথ। আমরা এটা আশা করি বুঝতে পারছি। এখানে হচ্ছে জাস্ট বিভব পার্থক্যটা সেম, মানে বিভব পার্থক্যটা চেঞ্জ হয়েছে। এখানে আমাদের কিটা এই সি কিন্তু ধারকত্ব কিন্তু সেম থাকবে। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু চার্জ, আমরা যদি কিউ ইকুয়াল টু সিভি বাইর করি তাহলে মনে রাখতে হবে ভি, যেহেতু এটা ধ্রুবক তাহলে এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে, সমানুপাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে প্রবলেমে আমরা চলে যেতে পারি। এখানে বলছে প্রত্যেকটি 6 মাইক্রোফ্যারাডে হিসাবে 3টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 100 ভোল্টের একটি ব্যাটারি ওই সমবায়ের উপর ক্রিয়া করা হলো। ব্যাটারি হতে গৃহীত চার্জের পরিমাণ সঞ্চিত শক্তি কত? স্যার এটা আমাদেরকে সলভ করতে পারবো, তার আগে আমাদেরকে হচ্ছে ধারকের এই সমবায় পড়তে হবে। ধারকের কি সমবায়? ধারকের সমবায়, ধারককে আমরা শ্রেণীতেও যুক্ত করতে পারি, সমান্তরালেও যুক্ত করতে পারি। আবার একই সার্কিটে কিছু কিছু ধারককে শ্রেণীতে, কিছু ধারককে সমান্তরালে, এভাবে হচ্ছে মিশ্র ভাবেও তৈরি করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো ধারকের সমবায়, আমি প্রথমে শ্রেণী সমবায়টা নিয়ে হালকা একটু কথাবার্তা বলি। শ্রেণী সমবায় হচ্ছে ধারক গুলাকে, আমরা জানি ধারককে কিন্তু এভাবে সমান মানের দুইটা পাত দ্বারা হচ্ছে ডিফাইন করা হয়। এই যে এটা একটা ধারক, এরপরে আরেকটা ধারক, এরপরে আরেকটা ধারক, এভাবে ধরো ধারক গুলা হচ্ছে এভাবে হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্ট। এটা ধারকত্ব যদি C1 হয়, এটা C2 হয়, এটা C3 হয়। এটা ধরো ভিটা দেওয়া আছে এখানে, ভি বা ই বলতে পারো তুমি, যেটাই বলো, ভি দিলাম আমরা।
তাইলে এই ধারকগুলো একটার পরে আরেকটা যুক্ত আছে, তাই না? এই জন্য এই ধারকগুলাকে আমরা শ্রেণীতে বলবো। কিভাবে বলবো বলতো? শ্রেণীতে আছে, শ্রেণীতে যুক্ত আছে। আর যদি সমান্তরালে চিন্তা করি, দেখো সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়গুলো কিভাবে? সমান্তরাল সমবায়গুলো জানি আমরা রোধের মতো, এগুলা রোধের মতো। রোধে যেমন পরপর থাকলে শ্রেণী, এখানেও পরপর থাকলে শ্রেণী। সমান্তরালটা হয় কিভাবে বলতো? যে ধরো এরকম, অনেকেই যারা 9 10 হচ্ছে স্থির তড়িৎ চলতড়িৎ পড়েছো তারা তো এরকম রোধ দিয়ে দেখছো। দেখো এরকম তিনটা ধারক আমি আঁকলাম, কেন এরা সমান্তরাল? দেখো সমান্তরাল হওয়ার কারণ কি? সমান্তরাল হয় তখনই এই তিনটা ধারকেই এক প্রান্ত এই লাইনের উপর দেখো কানেক্টেড, এই লাইনে একটা প্রান্ত এইদিকে কানেক্টেড, অপর প্রান্তটা এই দিক দিয়ে কানেক্টেড, দেখো এই দিক দিয়ে কানেক্টেড, এই জায়গায় কানেক্টেড। তাইলে এরা দেখো এই তিনটা ধারকের এক প্রান্ত এক পাশে একটা বিন্দুতে বা একটা লাইনের উপর কানেক্টেড, আরেক পাশে আরে এই ওই একই তিনটা ধারকের অপর প্রান্তটা আরেকটা জায়গায় কানেক্টেড, এই জন্য এরা সবাই সমান্তরাল। ঠিক আছে? ধরো এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, এখানটা এটা C3। দেখো সবাই কি বুঝতেছো আমি বুঝাতে পারতেছি কিনা? এবার আসেন স্যার, যখন আমাদের শ্রেণী সমবায় হবে, রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে হচ্ছে হলো তুল্য রোধ কিভাবে নির্ণয় করি মনে আছে? RS ইকুয়াল টু হচ্ছে হলো R1 প্লাস R2 প্লাস R3। এভাবে সবগুলা ডিরেক্ট কি যতগুলা রোধ আছে সবগুলাই হচ্ছে হলো কি ডিরেক্ট যোগ করে দেয়। কিন্তু ধারকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, ধারকের ক্ষেত্রে পুরো উল্টো। আর সমান্তরাল রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে করা হয় কি 1/RP ইকুয়াল টু কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এভাবে n পর্যন্ত যতগুলা সমান্তরালে রোধ থাকবে ততগুলার এই আরপিটা হচ্ছে তুল্য রোধ। এগুলো হচ্ছে রোধের তুল্য। কিন্তু মনে রাখতে হবে ধারকের তুল্যটা হচ্ছে হলো শ্রেণীতে হচ্ছে হলো রোধের সমান্তরালের মতো, অর্থাৎ হচ্ছে হলো এটা হবে 1/CS, মানে এখানকার তুল্য ধারকত্বটা হবে CS। 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এখান থেকে CS বাইর করবা। শ্রেণীতে তুল্য ধারকত্ব এটা। তুল্য ধারকত্ব মানে কি? এদের সবগুলার সমষ্টিগত ধারকত্ব, অর্থাৎ এদের তিনজনকে আলাদা আলাদা ব্যবহার না করে যেই মানের ধারক ব্যবহার করলে এখানে এই আমার পুরাবর্তনীর হচ্ছে হলো কি ধারকত্বটা অপরিবর্তিত থাকতো, বা হচ্ছে পুরাবর্তনীর হচ্ছে হলো বিন্যাস মানে সবকিছুই কি আগের মতো থাকতো, সেই ধারকত্বটাকে বলা হচ্ছে কি তুল্য ধারকত্ব। কথা বুঝিও। এখানে যেহেতু ধারকগুলো হচ্ছে সমান্তরালে, সমান্তরালে তুল্য ধারকত্ব আসে রোধের শ্রেণীর মতো, অর্থাৎ সিপি ইকুয়াল টু হবে ডিরেক্ট যোগ C2 C3, এভাবে হচ্ছে যত সংখ্যক থাকবে Cn পর্যন্ত সবগুলো ডিরেক্ট যোগ। তার মানে রোধের ক্ষেত্রে শ্রেণীতে হচ্ছে হলো ডিরেক্ট যোগ হয়, কিন্তু ধারকের ক্ষেত্রে সমান্তরালে ডিরেক্ট যোগ ধারকত্বগুলা। আর শ্রেণীতে হচ্ছে হলো ধারকের ক্ষেত্রে শ্রেণীতে হচ্ছে হলো 1 করে তোমাকে CS বের করতে হবে। অনেকে শুধু 1/CS বের করে রেখে দেয়, হবে না। শুধু কি 1/CS করলে হবে না, CS করতে হবে, 1 করে CS বানাইতে হবে, CS আনতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাইলে কিন্তু হচ্ছে হলো আমাদের সামনের দিকে আগাবো আমরা। সামনের দিকে এখানেই আমি তোমাদেরকে এটা একটু ছোট করে নেই, তাইলে হচ্ছে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো তো স্যারেরা, আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি আরো, এই যে এখানে আমি একটা ধারক আঁকতেছি, দেখো ধারকের সমবায় আর কি। দেখো এদিকে আমি অনেকগুলো ধারক আঁকলাম, কয়টা? 4টা। এই 4টা ধারক যে আঁকলাম আমি, এই ধারক দুইটা আছে সমান্তরালে, দেখছো? কারণ এদের দুজনেরই এক প্রান্ত এদিক দিয়ে কানেক্টেড, অপর প্রান্ত এখানে কানেক্টেড, তাহলে এরা সমান্তরালে আছে। এখানে আমি এটার নাম যদি C1 দেই, এটা C2 দেই, এটা C3 দেই, এটা C4 দেই, দেখো C2 এবং C3 কিভাবে আছে? সমান্তরালে আছে। ওই দুইটা মিলে যখন একটা হয়ে যাবে, ওইটা C1, এখানে এটা তো CP হয়ে যাবে, C1 CP এবং C4 পরপর আছে, তাহলে এরা আবার শ্রেণীতে আছে। এটা আমরা বলতে পারি মিশ্র সমবায়। এটা কি বলতে পারি বলো তো? মিশ্র সমবায় ধারকের। বলো বুঝাতে পারতেছি আমি? সবাই বুঝতেছো? না বুঝলে কিন্তু হচ্ছে হলো মনোযোগ দিও, আশা করি বুঝবা। সহজভাবে বুঝাচ্ছি, না বুঝলে কমেন্ট সেকশনে জানায়ও, বা হচ্ছে হলো যদি হচ্ছে কমেন্ট সেকশনে সলভ দিতে না পারি তাইলে আর কি করার, স্যার তোমাদের যে মূল্যবান সময় নষ্ট করছি সেটার জন্য মাফ করে দিবা, সময়েরও কিন্তু দাম আছে। এইবার আসো, আমাদেরকে এই যে বর্তনী তুল্য ধারকত্ব বের করার পর
তুল্য ধারকত্ব বের করতে হবে। হ্যাঁ, মিক্স করার পর তাহলে এটা তুল্য ধারকত্ব কিভাবে বের করবো আমরা, বলো না? প্রথমে এই দুইটার সমান্তরাল করে ফেলবা, ঠিক আছে, ডিরেক্ট যোগ করে ফেলবা, তারপর এদের সাথে হচ্ছে হলো কি শ্রেণী করবা, ঠিক আছে। তো এরকম তো আমরা অনেকগুলা সার্কিট হচ্ছে সমাধান করব ধীরে ধীরে, ঠিক আছে। তুল্য ধারকত্ব নির্ণয়, তারপর হচ্ছে হলো এই তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসবে কি জানো, একটা বর্তনী দিয়ে, আমি নরমালি তার আগে দেখো একটা বর্তনী দিয়ে এরকম, যে এরকম একটা সার্কিট, কয়েকটা সার্কিটওয়ালা দিয়ে বলবে এই সার্কিটটির তুল্য ধারকত্ব কত, গতে একদম সোজা প্রশ্ন দেয়, বলবে যে এটাতে হচ্ছে তুল্য ধারকত্ব কত। আচ্ছা, এরপরে বলতে পারে হচ্ছে হলো এই ধারকটিতে মোট সঞ্চিত চার্জ কত, মানে পুরা ধারকটার মধ্যে মোট সঞ্চিত চার্জ কত, এটা বলতে পারে। আবার বলতে পারে এই পুরা ধারকটার মধ্যে সঞ্চিত শক্তি কত মোট, এগুলো তো পুরা ধারকটার মধ্যে বলতে পারে, এটা চারটা ধারক মিলে কিন্তু একটা ধারক এটা। এবার আসো, এটা না বলে অনেক সময় বলে কি এটার মধ্যে সঞ্চিত শক্তি কত, এটার মধ্যে সঞ্চিত চার্জ কত, এটার দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য কত বের করো। শুধু এটার বলতে পারে তা না, এটার বলতে পারে, এটার বলতে পারে, এটার বলতে পারে, সবারই যেই কোনোটার বললো, যেই কোনোটার মধ্যে সঞ্চিত চার্জ বের করতে দিতে পারে, যে কোনোটার দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতে পারে, যে কোনোটার মধ্যে সঞ্চিত শক্তিও বের করতে পারে, সঞ্চিত চার্জ সঞ্চিত শক্তি দুটোটা বের করতে দিতে পারে, যে কোনোটার কথা বলতে পারে। তাইলে আমাদেরকে পুরা বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করা শিখতে হবে, পুরা বর্তনীতে সঞ্চিত চার্জ কত সেটা নির্ণয় করা শিখতে হবে, পুরা বর্তনীতে সঞ্চিত শক্তি কত সেটা নির্ণয় করা শিখতে হবে, পুরা বর্তনীর মধ্যে যতগুলো ধারক আছে আলাদা আলাদা প্রত্যেকটা ধারকে হচ্ছে হলো কি সঞ্চিত চার্জ কত, প্রত্যেকটা ধারকের সঞ্চিত শক্তি কত, প্রত্যেকটা ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য কত, এগুলো আমাদেরকে কি করতে হবে বলতো, এখান থেকে বের করতে হবে, জানতে হবে। তো আমাদের ভিডিওটা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে। আমাদের এখানে একটু সমস্যা আছে, আমাদের পাশের বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আমাদের অফিসের বা কোচিং এর পাশের বিল্ডিংটাতে ওরা জেনারেটর চালু করলে মাঝে মাঝে বিল্ডিং কাঁপে, বুঝছো। এই ভিডিওটা কিন্তু একবার আমি আপলোড দিছি, তো দেখলাম যে ভিডিওর অর্ধেক পর্যন্ত ঠিকঠাক হয়েছে, বাকি অর্ধেক কাঁপতেছে, এরকম করে কাঁপতেছে। এই জন্য হচ্ছে আবার এই দ্বিতীয় অংশ কি এখন করে আবার জোড়া লাগাই হচ্ছে কি ক্লিপ গুলাকে আবার আপলোড দিব ইনশাল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবে, যদি হচ্ছে এখনো কাঁপাকাঁপি, অলরেডি হচ্ছে একটু আগে হচ্ছে জেনারেটর আবার চালু করছে এই মাত্র, তাই এখনো হচ্ছে হয়তো কাঁপতেছে কিনা আমি বুঝতেছি না, আমি দেখলাম মনে হচ্ছে কাঁপতেছে না, তারপরে যদি কাঁপে তাহলে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, কতবার করবো বলো। 1 বছর ধরে বিল্ডিং এটার কনস্ট্রাকশন চলতেছে, এখনো চলছে গাড়ি যাত্রা বাড়ি। দেখো এখন আমাদের এই যে একটা শ্রেণীর ইয়া নিয়ে আমরা এখন এখান থেকে হচ্ছে এই যে ধারক, এই আমরা ওই যে ভালো কথা একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা ধারকে আলাদা আলাদা ভাবে যদি আমি চার সঞ্চিত শক্তি বা হচ্ছে প্রত্যেকটা ধারকের দুই পাতের বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে কিছু নোট আমাদেরকে মনে রাখতে হবে। আমি এই নোটগুলা তোমাদের জন্য এখানে লিখছি। দেখো নোট 1 হচ্ছে শ্রেণীতে যুক্ত সকল ধারকে সঞ্চিত চার্জ একই, সঞ্চিত চার্জ একই হবে, তবে ওদের বিভব পার্থক্য গুলা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা পাতের দুই প্রান্তের বিভব পার্থক্য মানে হচ্ছে এরকম স্যার, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য তা হবে না, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য তা হবে না, এরা ভিন্ন ভিন্ন হবে শ্রেণীতে থাকলে, কিন্তু এদের সবার মধ্যে চার্জ কি হবে, সঞ্চিত চার্জ গুলা সেম সেম হবে, কিন্তু এদের প্রত্যেকের বিভব পার্থক্য গুলা কি হবে ভিন্ন ভিন্ন, এর দুই পাতের মধ্যে বিভব পার্থক্য V3, এর দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য V2 এভাবে হবে। তাহলে বুঝিও, কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। শ্রেণীতে যুক্ত সকল ধারকের সঞ্চিত চার্জ একই হবে, তবে ধারকগুলোর দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। আর যারা আসলে সমান্তরালে সেই সমান্তরালে দেখো এই বিভব পার্থক্য গুলো একই হবে, বিভব পার্থক্য দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য একই হবে, যতগুলো ধারক সমান্তরালে থাকবে সবারই দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য গুলো সেম সেম হবে, বিভব পার্থক্য একই, তবে সঞ্চিত চার্জ ভিন্ন ভিন্ন,
সঞ্চিত কি চার্জ ভিন্ন 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 ভিন্ন। আচ্ছা, এখানে মনে রাখতে হবে আমাদের যেগুলো এখানে হচ্ছে সঞ্চিত চার্জ একই না, তার মানে সবগুলোর মধ্যে দিয়ে একই চার্জ হবে এবং সেটা হবে হচ্ছে কিউএস এর সমান। কার সমান বলতো? কিউএস, মানে যেই যেই ধারকগুলা শ্রেণীতে যুক্ত আছে তাদের তুল্য ধারকত্ব মানে সিএস দিয়ে যেই চার্জটা পাবো সেই সিএস এর মধ্যে, মোট কথা হচ্ছে সিএস এর মধ্যে যেই চার্জটা থাকে সেই চার্জটা এদের সবার মধ্যে থাকবে। আর বিভব পার্থক্য একই, এটার অর্থ হলো এরা বিভব পার্থক্য একই। তো বিভব পার্থক্য এটা হবে হচ্ছে এই ভিপি এর সমান, যেহেতু এরা প্যারালাল। সমান্তরালের ক্ষেত্রে এটা কখন? সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে আমি লিখতে ভুলে গেছি, সমান্তরালে যুক্ত সকল ধারকে, সকল ধারকের দুই পাতের মধ্যবর্তী, দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য একই, তবে সঞ্চিত চার্জগুলো ভিন্ন ভিন্ন হবে। এবং যেহেতু এরা সমান্তরালে তাহলে এদের বিভব পার্থক্যগুলো কি হবে? সেম হবে এবং সেই বিভব পার্থক্যটা হবে ভিপির সমান। আর ভিপি পাবো কেমনে আমরা বলতো? ভিপি পাবো হচ্ছে ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি কিউ বাই সি, তো তাহলে কিউপি ডিভাইড বাই হচ্ছে কি সিপি, তাহলেই তো ভিপি পাবো। আর এখানে হচ্ছে কি কিউএস কিভাবে পাবো বলতো? কিউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি কিউএস ইকুয়াল টু কি বলতো? সিবি, তার মানে সিএস ভিএস আর কি, এভাবে। তার মানে আবারও বলছি, শ্রেণীতে যুক্ত সকল ধারকের চার্জ একই হবে এবং সেই চার্জটা হবে তাদের তুল্য ধারকত্ব দিয়ে নির্ণীত চার্জের সমান। তাদের বলতে যারা যারা শ্রেণীতে আছে তাদের। আবার সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে বিভব পার্থক্যগুলো সেম সেম, সেই বিভব পার্থক্য হবে তাদের তুল্য বিভব পার্থক্যের সমান, অর্থাৎ ভিপি এর সমান। ভিপি বের করব কি দিয়ে? সিপি দিয়ে। তাইলে এই যে দেখো সিপির মধ্যে যেই সব ধারকগুলো আছে সেই ধারকগুলোর সবারই বিভব পার্থক্য ভিপি এর সমান হবে। এই কথাগুলো আমরা একটু করে প্রমাণ করে একটু পরে পরে আস্তে আস্তে দেখব। আমরা এখন একটা ধারক এখানে তুলে নেই। দেখো আমি এখানে জাস্ট নরমালি এই আমরা একটা সিম্পল ধারক, আমরা সিম্পল থেকে আস্তে আস্তে জটিলের দিকে যাব। দেখো এখানে আমরা যদি এটা C1 দেই 1 ফ্যারাডে, ধরো আমি একটু সোজা নিচ্ছি, C2 হচ্ছে কি 2 ফ্যারাডে, C3 হচ্ছে 3 ফ্যারাডে, আর এটা হচ্ছে ধরো 10 ভোল্ট, জাস্ট 10 ভোল্ট। এরা সবাই কিভাবে আছে বলতো আমাদের? আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করতে পারি এখানে। এই ধারকের তুল্য ধারকত্ব কত? দেখো তুল্য ধারকত্ব কত এটা জানতে চাইতে পারি। মোট সঞ্চিত চার্জ জানতে চাই, মোট সঞ্চিত মানে এই ধারকগুলা মিলে মোট সঞ্চিত চার্জ কত, চার্জ কত আমি জানতে চাইতে পারি। মোট সঞ্চিত শক্তি কত, মোট সঞ্চিত শক্তি কত। আবার এটা জানতে চেয়ে আবার জানতে পারি প্রত্যেকটি ধারকে সঞ্চিত চার্জ ও শক্তি কত, সঞ্চিত চার্জ কত, সঞ্চিত শক্তি কত, মানে প্রত্যেকটা ধারক বলতে এটার মধ্যে আলাদা, এটার মধ্যে আলাদা, এটার মধ্যে আলাদা। আবার প্রত্যেকটি ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য এরকমও জানতে চাইতে পারে। সবাই প্রশ্নগুলো একটু খেয়াল করো। এরা তিনজন কিভাবে আছে? শ্রেণীতে আছে, তাইলে এদের তুল্য ধারকত্ব, আর কোনো ধারক নাই এখানে, তাহলে তুল্য ধারকত্ব হবে 1/CS ইকুয়াল টু কত? 1/1, মানে 1/C1, 1/C2, 1/ কি C3। তাহলে বা 1/CS ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। তাহলে আমি যদি বাইর করি, এটা হচ্ছে 6 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 11/6 এইটা। সুতরাং সিএস করলে আবার এটাকে কি করে ফেলতে হবে? উল্টাই ফেলতে হবে। তাহলে 6/11 এত ফ্যারাডে, 6/11 ফ্যারাডে হচ্ছে তুল্য ধারকত্ব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন সলভ শেষ। এটা হচ্ছে যে ব্যাটারিটার সাথে যুক্ত আছে সেটা কত? 10 ভোল্টের। তাহলে মোট সঞ্চিত চার্জ কত আমরা জানি। দেখো আমরা জানি কিউ ইকুয়াল টু কি বলো? সিভি। তাহলে সি পাইছো কত? 6/11। ভি কত? 10। তাহলে এটা হচ্ছে 60/11। ক্যালকুলেটরে করো, যত কুলম্ব আসে তত, দশমিকে নিয়ে যেতে পারো। বলছে মোট সঞ্চিত শক্তি কত এটার মধ্যে, পুরাটার মধ্যে আমরা মোট সঞ্চিত শক্তি, যে কোনো একটা সঞ্চিত শক্তির ইউর একটা যেই কোনো সমীকরণ, হাফ কিউবি, হাফ সিবি স্কয়ার, যা ইচ্ছা তুমি অ্যাপ্লাই করো। তাহলে আমি হাফ কিউভি অ্যাপ্লাই করতেছি।
তাহলে হাফ কিউ হচ্ছিল কত, এই যে 60/11, ভি কত, ভি হচ্ছিল 10। দেখো এখান থেকে তোমার যত জুল আসবে তাই উত্তর। তাহলে দেখো এই ধারকগুলোর তুল্য ধারকত্ব বের করলাম, ধারকটার মধ্যে মোট সঞ্চিত চার্জ কত সেটাও পাইলাম, আবার মোট হচ্ছে সঞ্চিত শক্তি কত সেটাও পেয়ে গেলাম। এবার প্রত্যেকটি ধারকে সঞ্চিত চার্জ এবং শক্তি বের করতে হবে। আচ্ছা, এই যে এটা তুল্য ধারকত্বটার নাম কি দিছি, সিএস। তাহলে এটাকে যে কিউ বলতেছি, এখানে কিন্তু সিএস বসছে। তাহলে এখানে যে কিউ পাইছি এটা বলা যায় না, এটাকে কিউএস ও বলা যাবে না, যেহেতু এটা আমি কি দিয়ে, সিএস দিয়ে বাইর করছি, তাহলে এটা কিউএস। তো এই কিউএস বাইর করছি সিএস দিয়ে। বলতো সিএস এর মধ্যে কোন কোন রোধগুলো আছে, সি1, সি2 এবং সি3 আছে। এরা সবাই শ্রেণীতে, তাহলে এদের সবার চার্জ কি সেম হবে, এবং সেই চার্জ হবে এই সিএস দিয়ে, মানে তুল্য ধারকত্ব দিয়ে নির্ণীত চার্জের সমান। তুল্য ধারকত্ব দিয়ে এই চার্জটা আমি নির্ণয় করছি, তাহলে এটাই হবে এদের সবার চার্জ, মানে কিউ1 এটা হবে, কিউ2 এটা হবে, কিউ3 এটা হবে। ঠিক আছে, সিএস দিয়ে তুমি যেই চার্জটা নির্ণয় করবে সেটাই হচ্ছে হলো ওদের সবার চার্জ। ওকে, কাদের সবার চার্জ, সিএস এর মধ্যে যেই ধারকগুলো আছে। বোঝা যাচ্ছে? এরপরে আসা হচ্ছে হলো, যদি আমি সঞ্চিত চার্জগুলো পেয়ে যাই তাহলে এখনই চাইলে কিন্তু আমি কি এই ইউ গুলা বের করতে পারি। ইউ1 দেখো, কিউ1 স্কয়ার ডিভাইড বাই 2c1। এখানে কিউ1 এই যে এখান থেকে বসিয়ে দাও, কিউ1 এটা, এই যে কিউ1 কিউ2 কিউ3 সবগুলোই এটা। সি1 তো তুমি জানো 1 ফ্যারাডে, তাইলেই তো এত জুল চলে আসবে। ইউ2 হবে কি বলতো, কিউ2 স্কয়ার ডিভাইড বাই 2c2, এটা এটা। ইউ3 আছে কিউ3 স্কয়ার ডিভাইড বাই কত, 2c3। এই তো এখানে মান বসায় দাও, এত জুল চলে আসবে। সঞ্চিত শক্তিগুলো বের হয়ে গেল। কেউ চাইলে হাফ কিউ ভি দিয়ে করতে পারো, কিন্তু ভি এখনো বাইর করি নাই, কারণ ভি1 ভি2 ভি3 বের করা লাগবে। এই যে বলছে তো প্রত্যেকটি, এই যে প্রত্যেকটি ধারকের সঞ্চিত চার্জ বের করা শেষ, এই যে সঞ্চিত চার্জ শক্তিগুলো বের করা শেষ। তাহলে আমাদের প্রত্যেকটি ধারকের দুই প্রান্তের মধ্যবর্তী কি বের করতে হবে এখন, বিভব পার্থক্য। মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতে হলে বিভব পার্থক্য ভি1, আমরা জানি ভি1 ইকুয়াল টু কি হবে, এই কিউ1 বাই সি1। দেখো কিউ1 তো অলরেডি এই যে বাইর করে রাখছি, কিউ1 এটা, সি1 তো অলরেডি আছে, তাহলে এখান থেকে এটা এত ভোল্ট চলে আসবে। ভি2 ইকুয়াল টু কি হবে, কিউ2 বাই সি2, এটাও চলে আসবে। এবং ভি3 কি আসবে বলো না, কিউ3 ডিভাইড বাই কি, সি3। কিউ3 এবং সি3, কিউ3 তো বের করছি, সি3 আগে থেকে জানা আছে, তাহলে অবশ্যই এটাও ভোল্টেজ প্রত্যেকটা। এটার দুই পাতের বিভব পার্থক্য এটা, এটার দুই পাতের বিভব পার্থক্য হচ্ছে এটা, এটার দুই পাতের বিভব পার্থক্য এটা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এখানে কয়টা আছে বলতো, শ্রেণীতে তিনটা আছে না, তিনটার মধ্যে চার্জ গুলা সেম সেম, কিন্তু বিভব পার্থক্য গুলা ভিন্ন ভিন্ন। বিভব পার্থক্য গুলা এই তিনটা বিভব পার্থক্য যোগ করলে দেখবা ব্যাটারির এই যে 10 ভোল্ট আসবে, কারণ এরা ভিন্ন ভিন্ন ভাগ হয়ে গেছে, এর মধ্যে ভিন্ন, এর মধ্যে ভিন্ন, এর ভিন্ন, তার মানে বিভব পার্থক্য গুলো এদের সবার মাঝে ভাগ হয়ে গেছে, তার মানে হচ্ছে এই তিনটা যোগ করলে দেখবে এটা আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখিয়ে। আর এরপরে যদি আমরা আরেকটা প্রবলেম সলভ করি, এখানে যে প্রশ্নগুলো আছে ঠিক সেম প্রশ্নগুলোই আমরা সলভ করব একটা সমান্তরাল সার্কিট দেখে। কি দেখে বলতো, সমান্তরাল। স্যার কিভাবে সমান্তরাল, দেখো সবাই এই যে তিনটা, নরমালি আমি একদম বেসিক লেভেলে করাচ্ছি, এগুলো কোনো কঠিন না, কঠিনে আমরা সামনের দিকে যাব। আর আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কঠিন আসেও না, ভর্তি পরীক্ষার জন্য হয়তো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের শেখা লাগে। এটা সি1, এটা ধরো সি2, এটা সি3, এবং এখানে ধরো চলো একদম আগের মতোই ব্যাটারিটাও 10 ভোল্টই দিলাম। দেখো 10 ভোল্ট, এই সি1টাও এখানে 1 ফ্যারাডে, এটা 2 ফ্যারাডে, এটা ধরো হচ্ছে 3 ফ্যারাডে। জাস্ট এরা কিভাবে আছে আমাদেরকে বুঝতে হবে সমান্তরালে। কিভাবে ভাই, সমান্তরাল। এখন আমার প্রশ্ন কিন্তু আবার আগের গুলাই, কোনগুলা, এই সেম। পুরাটার তুল্য ধারকত্ব বের করো, পুরাটার মোট চার্জ, সঞ্চিত চার্জ, মোট সঞ্চিত শক্তি, প্রত্যেকটি ধারকের সঞ্চিত চার্জ ও সঞ্চিত শক্তি, প্রত্যেকটি ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য কত, এগুলা বের করা আমাদেরকে এখন শিখতে হবে। কোনটার জন্য, এটার জন্য। তারপর আমরা মিক্স করে দেখবো, এগুলা সব সমান্তরাল, তারপরে মিক্স বর্তনীয় করে দেখবো। এখানে যদি নেই, এরা যেহেতু সবাই সমান্তরাল, তাইলে এদের তুল্য ধারকত্ব হবে সিপি ইকুয়াল টু সি1 প্লাস সি2 প্লাস সি3, ডিরেক্ট 1 প্লাস 2 প্লাস 3, তাহলে কত হয় 6 ফ্যারাডে। দেখো যদি তোমার তুল্য ধারকত্ব 6 ফ্যারাডে হয়, তাইলে আমরা জানি এর তুল্য ধারকত্ব শেষ, তাহলে আমরা জানি সঞ্চিত চার্জ কিউ ইকুয়াল টু সিভি। এরপর এই পুরাবর্তনীর সি কত, সিপিটাই তো কি পুরাবর্তনীর সি,
তাহলে এটাকে সিপি লিখতে পারি এভাবে। তাহলে এখানে সিপি কত বলতো, এই যে 6 ফ্যারাডে, ভি কত 10, তাহলে এটা কত 60 কুলম। আর এটা যেহেতু তুমি সিপি দিয়ে পাইছো তাহলে এটাকে বলতে পারো কিউপি বলতে পারো, তাই না? সিপি দিয়ে যেটা পাবা সেটা কিউপিটি হবে এটার নাম। ওভারঅল বর্তনীতেও এই পরিমাণ চার্জ সঞ্চিত হয়। এখন বলতো সঞ্চিত শক্তি কত হবে, ইউ ইকুয়াল টু, যেহেতু ভি জানি, সিও জানি, কিউ জানি, যে কোনো একটা সমীকরণ বসাই দাও, হাফ এই সিভি স্কয়ার আমি বসাইলাম, তাহলে হাফ সি, সি হচ্ছে 6, ভি স্কয়ার, ভি কত 10, তাহলে 10 স্কয়ার 100। তাহলে এখান থেকে যা আসে তুমি চিন্তা করে, এটা 100 2 দিয়ে ভাগ করলে 50, 50 6 300, 300 জুল, শেষ। সোজা না? তাহলে বর্তনীর তুল্য ধারকত্ব বের করে ফেলছি, বর্তনীর মোট সঞ্চিত চার্জ বের করে ফেলছি, বর্তনীর মোট সঞ্চিত মানে পুরো ধারকটার মধ্যে সঞ্চিত শক্তিটাও বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছিল পুরাটার কি বের করা বলতো, পুরাটা বলছি, প্রত্যেকটার সঞ্চিত চার্জ, প্রত্যেকটার দুই প্রান্তের বিভব পার্থক্য, প্রত্যেকটার কি বলতো সঞ্চিত শক্তি, প্রত্যেকটাতে সঞ্চিত শক্তি। এখানে তিনটা ধারক কিভাবে আছে, সমান্তরালে আছে, তাহলে এদের কি সেম হবে তোমরা আমাকে বলো তো, এদের বিভব পার্থক্য সেম হবে। এদের বিভব পার্থক্য হবে এদের তুল্য বিভব পার্থক্যের সমান। কিসের সমান? তুল্য বিভব পার্থক্য। তুমি বলো স্যার সেই তুল্য বিভব পার্থক্য কি? দেখো সেই সিটা দেখো, তুল্য বিভব পার্থক্য দিয়ে বিভব পার্থক্য হবে ভিপি। ভিপিটা হচ্ছে হলো এই তিনজনের, দেখো আমরা জানি ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে এটা হচ্ছে কিউপি বাই সিপি হবে। তাহলে দেখো কিউপি, ওই যে বলে রাখছিলাম সিপি দিয়ে তুমি যেই কিউটা পাইছো এটাই হচ্ছিল কিউপি, তাহলে উপরে হবে 60, সিপির মান কত 6, এই যে তাহলে হচ্ছে কত, এটা 10 ভোল্ট। দেখো তাহলে ভিপি যদি 10 ভোল্ট পাই, এরা যেহেতু সমান্তরালে তাহলে এদের সবার বিভব পার্থক্যগুলো সেম সেম, ভি1 ভি2 ভি3, দেখো এদের সবার বিভব পার্থক্য এই ভিপির সমান হবে। ঠিক আছে, এবার আসো স্যাররা, অনেকে বলবে স্যার এভাবে না করে আর কোনোভাবে ভিপিটা বের করা যাবে? এদের সবার বিভব দেখো, যেই ধারকগুলো আছে এরা সবাই সমান্তরালে আছে, এই সার্কিটটার মধ্যে আর কোথাও কি কোনো চলো কি এই ধারক আছে? আর কোথাও কোনো ধারক নেই। এই তিনটা ধারকের এক প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্তে, অপর প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তে, এই জন্য এদের তিনজনের বিভব পার্থক্য ব্যাটারির বিভবের সমান হবে, 10 ভোল্টের সমান হবে। কথা বোঝা গেছে? এরকম যদি হচ্ছে থাকে আর কি, কখনো এখানে 50টা সমান্তরালে আছে, এদের সবার এক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, অপর প্রান্ত ধনাত্মক প্রান্তে, তাহলে অবশ্যই এই 50টা সবারই বিভব পার্থক্য কত হবে, এটা সমান হবে। ঠিক আছে, তো এটা আমরা ওইভাবে চিন্তা করেও করতে পারি, আবার হচ্ছে এইভাবে, এই যে ভিপি ইকুয়াল টু কিউপি বাই কি সিপি, ভি ইকুয়াল টু কিউ বাই সি, তো ভিপি যেহেতু বাইর করবো তাহলে কিউপি সিপি, কিউপি কত, এই যে কিউপি, এই যে লিখে রাখছি কিউপিটা, দেখো সিপি দিয়ে যেই কিউ পাইছি সেটাই হচ্ছে কিউপি, আর সিপি তো আমি জানি কত, তাহলে এখানে বসাই দিলে 10 ভোল্ট। এটাই যেহেতু এদের তিনজন যেহেতু সমান্তরালে, তাহলে তিনজনের এই ভোল্টেজটা হবে। দেখো আমাদের প্রত্যেকটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের হয়ে গেছে, বের হয়ে গেলে আমি প্রত্যেকটার সি গুলা জানি, তাহলে ইউ1 ইকুয়াল টু কি হাফ সি1 ভি1 স্কয়ার দিয়ে করে ফেলতে পারবো না, ইউ2 ইকুয়াল টু কি হাফ সি2 ভি2 স্কয়ার দিয়ে করে ফেলতে পারবো, ইউ3 ইকুয়াল টু কি বলতো হাফ সি3 ভি3 স্কয়ার দিয়ে করে ফেলতে পারবো, ভি1 ভি2 ভি3 সবগুলাই তোমার কত 10 ভোল্ট বসবে, আর সি1 এটা বসবে 1 ফ্যারাডে, সি2 হচ্ছে 2 ফ্যারাডে, সি3 হচ্ছে 3 ফ্যারাডে, এগুলো বসায় দাও, তাইলে তো এগুলো এত জুল চলে আসবে। কঠিন কঠিন লাগছে? কঠিন লাগা যাবে না, সহজ জিনিস, সহজ। এরপর আগাতে পারি? আগাই, ঠিক আছে, ওকে। চলো এইবার চলো আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, কি কি বলো তো তোমরা। এরপরে চলো আমাদের কিউ সঞ্চিত চার্জ, কিউ ইকুয়াল টু কি আমরা জানি সিভি, তাহলে কিউ1 ইকুয়াল টু সি1 ভি1, ভাই ভি1 ভি2 ভি3 তো বের করে রাখছি 10, সি1 তো জানি 1 ফ্যারাডে, তাহলে 1 ইনটু চলো কি এটা 10, তাহলে এটা কত হয় 10 কুলম। তারপর কিউ2 ইকুয়াল টু কি হবে বলতো সি2 ভি2, তাহলে সি2 কত 2 ফ্যারাডে, দেখো 2 ফ্যারাডে, ভি2 কত 10, এই যে ভি1 ভি2 ভি3 যাই বলো 10, এটা কত 20 কুলম। আর কিউ3 দেখো না, কিউ3 ইকুয়াল টু হবে সি3 ভি3, এটা কত সি3 হচ্ছিল 3 ভি3 হচ্ছিল 10, তাহলে কত 30 কুলম। সবগুলোই বের হয়ে গেছে, এগুলো ক্যালকুলেশন করলে মান বসাইলে এটা 1 এটা 2 এটা 3, আর ভি1 ভি2 ভি3 সবগুলো 10 বসাই স্কয়ার করলে এখানে জুল এককে এগুলো শক্তিগুলো চলে আসবে। তাইলে পুরা ধারকটার তুল্য ধারকত্ব বের করলাম, পুরা ধারকটার সঞ্চিত চার্জের পরিমাণ বের করলাম, পুরা ধারকটাতে সঞ্চিত শক্তিটাও বের করলাম,
সঞ্চিত শক্তি এটা তুল্য ধারকত্ব দিয়ে বের করতে হবে। এরপরে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করলাম। তাহলে সি আর ভি গুলা জানার পর প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে প্রত্যেকটা ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ গুলা বের করে ফেলছি। এরপরে আমি হচ্ছে কি এই ভি গুলা আর হচ্ছে সি গুলা ব্যবহার করে কিউ গুলো বের করে ফেলছি। এরা যেহেতু কি বলতো এদের সবার কি বিভব পার্থক্য সেম সেম, এর দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য, এর দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য, এর দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য সেম সেম, কিন্তু এদের চার্জ গুলা ভিন্ন ভিন্ন। এছাড়া আর কোনো ধারক বা ধারক তো এখানে নাই। তাহলে এই তিনজনের চার্জ যোগ করলে দেখবা যে বর্তনীর মোট চার্জের সমান আসবে, যেহেতু এরা ভিন্ন ভিন্ন। আগের বার বলছিলাম এখানে এদের হচ্ছিল ভোল্টেজ মানে বিভব পার্থক্য গুলো হচ্ছিল ভিন্ন ভিন্ন, তাহলে বিভব পার্থক্য তিনটা যোগ করলে দেখবে ব্যাটারি এটা সমান পাবা, এবং সেটাই হয়েছে। এই যে দেখো এই তিনটা যোগ, আমি বলছিলাম এই তিনটা যোগ করলে 10 ভোল্ট আসবে। আর সমান্তরালে যখন তিনটা আর কোনো তো ধারক এদিকে নাই, এদিকে থাকলে আলাদা হিসাব, এদিকে এদিকে কোনো ধারক থাকলে আশেপাশে তখন আলাদা হিসাব। এরা সমান্তরাল তিনজন, তাহলে এই তিনজনের সমান্তরালের ধারক চার্জ গুলা ভিন্ন ভিন্ন, তাহলে এদের ভোল্টেজ বিভব পার্থক্য একই, বিভব পার্থক্য একই হলে যেটা একই সেটা যোগ করা যাবে না, একই যোগ করা যাবে না। যেগুলো ভিন্ন ভিন্ন সেগুলো করবো কি সবগুলা যোগ করবো। দেখো 10 20 30 যোগ করলে 60 কুলম্ব হয়, এবং পুরা বর্তনীতে সঞ্চিত চার্জও আমাদের এখানে দেখো 60 কুলম্ব। বুঝা যাচ্ছে? ভিডিও কি ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে নাকি কাপাকাপি করতেছে আজকে? আশা করি কাপাকাপি করছে না। এই কাপাকাপি নিয়ে হচ্ছে খুবই পেরেশানি। দেখো এরপরে আমাদের এটার পরে আমি একটা হচ্ছে হলো কি করব, একটু একটা ধারক করব যেটা হচ্ছে হলো একটু মিক্স। দেখো হালকা মিক্স, অত কঠিনও না। দেখো এখানে 5টা ধারক, এটা হচ্ছে 10 ভোল্টই দিলাম। এটা C1 আমি নাম দিচ্ছি 1 ফ্যারাডে, C2 2 ফ্যারাডে, তোমাকে পরীক্ষা দিয়ে দিবে না হয়তো। C3 হচ্ছে হলো 3 ফ্যারাডে, C4 টা হচ্ছে হলো 4 ফ্যারাডে, C5 আচ্ছা 5 ফ্যারাডে। আমি এগুলো হচ্ছে হলো সোজা সোজা 1 2 3 এভাবে ধরার কারণ হচ্ছে হলো এই যাতে অঙ্কটা সহজে করতে পারি। তোমাদের যে পরীক্ষা দিবে হচ্ছে মাইক্রো ফ্যারাডেতে, ন্যানো ফ্যারাডেতে, ঠিক আছে, পিকো ফ্যারাডেতে এগুলো দিবে, তো আমরা ওইগুলা কনভার্ট করে নিতে হবে। আমি তোমাদেরকে কনভার্টিং শিখাবো, তারপর একটু বলে দেই যে হচ্ছে হলো এই 1 পিকো ফ্যারাডে ইকুয়াল টু হচ্ছে হলো কত 1 ইনটু 10 ইনভার্স 12 ফ্যারাডে। 1 মাইক্রো ফ্যারাডে যদি বলে তাহলে 1 ইনটু 10 ইনভার্স 6 ফ্যারাডে। এরপর হচ্ছে যদি 1 ন্যানো ফ্যারাডে বলে তাহলে 1 ইনটু 10 ইনভার্স 9 ফ্যারাডে। এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখো, তাইলে হচ্ছে হলো কি মাইক্রো ফ্যারাডে পিকো ফ্যারাডে ন্যানো ফ্যারাডে যাই দেখ তুমি সেগুলোকে ফ্যারাডেতে কনভার্ট করে অঙ্কগুলো করতে পারবা। মনে থাকবে সবার? থাকবে না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। দেখেন আমি সিম্পল বলতে পারি কিন্তু সিম্পল মজা করে বলছি যে দেখেন সবাই স্যাররা সবাই মনোযোগ দিও, মজার না অঙ্কগুলো কিন্তু মজার এমনিতে, কিন্তু বুঝে বুঝে করতে হবে। আমার প্রশ্নগুলো সেম সেম একদম এই সার্কিটটার মতো। বর্তনীর তুল্য ধারকত্ব কত, মোট সঞ্চিত চার্জ কত, মোট সঞ্চিত শক্তি কত, প্রত্যেকটি ধারকের সঞ্চিত চার্জ শক্তি কত, প্রত্যেকটি ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য কত। পরীক্ষায় সবগুলো বের করতে নাও দিতে পারে, যেগুলো স্পেসিফিক একটা ধারকের কথা বলে দিতে পারে, তখন ওইটা করব। এবার আসো আমরা এখন এখানে চলে যাই। তাহলে দেখো এখানে এটা শ্রেণীতে আছে, এই লাইনের মধ্যে এটাও শ্রেণীতে আছে, বাট এখানে ওরা দুইজন সমান্তরালে আছে। তাহলে এদেরকে আগে হচ্ছে হলো সিপিটা বের করে নিতে হবে, সেটা হচ্ছে C3 প্লাস C4। দেখো 3 ফ্যারাডে প্লাস 4 ফ্যারাডে ইকুয়াল টু কি 7 ফ্যারাডে। দেখো 3 প্লাস 4 ইকুয়াল টু কি 7 ফ্যারাডে। এই যে 7 ফ্যারাডে এটা মিলে কিন্তু এখন কয়টা হয়ে গেছে, সেটার নাম কি সিপি। C1 C2 CP এবং C5 এরা পর পর আছে, তাহলে এরা সবাই কিভাবে আছে শ্রেণীতে। তাহলে এখন আবার বা এখন এই 1/CS ইকুয়াল টু কি হবে বলতো 1/C1 প্লাস 1 কি C2 প্লাস 1/CP প্লাস 1/C5। দেখো 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/CP প্লাস হচ্ছে কত 1/C5। তাহলে এগুলো আমি যদি বসাই 1 কত এটা C1 1 C2 কত 2 CP কত 7 1/7 প্লাস হচ্ছে 1 কত 5। এদের আমি দেখতে পাচ্ছি লসাগুটা হচ্ছে হলো আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারি, তো এখানে আমি দেখতে পাচ্ছি হলো 35 হলে এটা 35 প্লাস সরি 35 তো হবে না 70 যাবে 70
কারণ এই 70, তাহলে 70 হলে হচ্ছে হলো এটা 70 প্লাস এটা হচ্ছে 35 প্লাস 5 প্লাস এটা হচ্ছে 7। তাহলে আমি দেখতে পাচ্ছি 105 110 117, তাহলে 117 ডিভাইড বাই হচ্ছে কত 70, তাহলে সুতরাং হচ্ছে সিএস হচ্ছে কত 70 ডিভাইড বাই হচ্ছে কি 117 এত ফ্যারাডে। ঠিক আছে, এটা যদি হচ্ছে ওর তুল্য ধারকত্ব, পুরা বর্তনী তুল্য ধারকত্ব, তাহলে পুরা বর্তনীতে সঞ্চিত চার্জ কত হবে বলতো? সঞ্চিত চার্জটা পুরা বর্তনী বলতে পুরা ধারকটাতে আর কি, সঞ্চিত চার্জ কত হবে তোমরা আমাকে বলো। কিউ ইকুয়াল টু হচ্ছে সিভি, তাহলে সি কোনটা বসবে? যেহেতু তুল্য ধারকত্ব আর তো নাই, এটাই সিএস টাই হচ্ছে তুল্য ধারকত্ব, এই যেটা, তাহলে এটা হচ্ছে সিএস ভি। তো সিএস কত 117 ডিভাইড বাই হচ্ছে কত 10, ভি হচ্ছে কত 10 ভোল্ট, তাহলে এটা 10 10 10 কাটা, তাহলে 117 কুলম্ব চার্জ, তার মানে পুরা ধারকটার মধ্যে 117 কুলম্ব চার্জ। আচ্ছা, এইটাকে এটা যেহেতু আমি সিএস দিয়ে বের করছি, মানে তুল্য ধারকত্ব সিএস ওইটা দিয়ে বের করছি, তাহলে এটা হচ্ছে পুরা বর্তনীর চার্জ। আবার এটাকেই বলতে পারি না কিউএস। আচ্ছা, কিউএস যেটা সেটা হচ্ছে যতগুলা সিএস আছে, মানে হচ্ছে শ্রেণীতে যতগুলা ধারক আছে তাদের সবার মধ্যে কি এই চার্জের সমান চার্জ সঞ্চিত হবে। কারণ আবারও বলি, এই যে কিউটা পেয়েছি এটা তুল্য রোধ সি দিয়ে পাইছি, এবং সেই তুল্য রোধটা হচ্ছে কত, সরি তুল্য ধারকত্ব, রোধ বলছি, তুল্য ধারকত্বটা কত সিএস। এই সিএস এর মধ্যে কে আছে সি1 সি2 সিপি সি5। তো শ্রেণীতে যতগুলা ধারক থাকে ওদের সবার মধ্যে বিভব, সরি চার্জ কি হয়, সেম হয়, তাহলে কিউ1 কিউ2 কিউপি এবং কিউ5 সব সেম হবে, এবং সেটা কিউএস এর সমান। দেখো কিউ1 কিউ2 কিউপি এরপর হচ্ছে কিউ5, এরা সবাই সমান। তাইলে দেখো আমাদের এগুলা এটা থাকলো, কিন্তু পুরা বর্তনী সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কি হবে, হাফ সিবি স্কয়ার। সি কোনটা হবে, পুরা বর্তনী তুল্য ধারকত্ব হবে সিএস, তাহলে এটা হাফ, এটা হচ্ছে 117 ডিভাইড বাই 10 ইনটু হচ্ছে 10 স্কয়ার। তাহলে তুমি এখান থেকে হয়তো হচ্ছে কি কাটাকাটি করার পর যা পাও এত জুল। তো আমি কিন্তু এটার চার্জ বের হয়ে গেছে, এটারও চার্জ বের হয়ে গেছে। চার্জ গুলা বের করে ফেলতে পারলে এদের কি হচ্ছে প্রত্যেকটারই বিভব পার্থক্য গুলা বের করা যাবে না। তাহলে V1 ইকুয়াল টু কি হবে বলতো, Q1 বাই C1 বের করে ফেলবা। Q1 কত, এই যে Q1 এই যে 117 C1 কত 1, তাহলে 117 ভোল্ট। এই V2 বের করে ফেলা যাবে না, Q2 যেহেতু জানি V2 বের করে ফেলা যাবে, Q2 বাই C2। দেখো এখানে হচ্ছে Q2 হচ্ছে 117 ডিভাইড বাই 2, তাহলে 117 16 মানে হচ্ছে এই 58.5 মনে হয়, 58.5 ভোল্ট। V3 তো পাবো না এখানে, এটা দিয়ে পাবো কি ভিপি। ভিপি ইকুয়াল টু হবে কি কিউপি বাই সিপি। তো কিউপি কত বলতো 117, এই যে কিউপির মানটা 117, কিন্তু সিপির মানটা কত, সিপি এখানে বের করে রাখছি এই যে 7, দেখো 7, তাহলে এখানে যা আসে এত ভোল্ট। এরপর দেখো আরেকটা আছে কিউ5, তাহলে ভি5ও পেয়ে যাব। কিউ5 ডিভাইড বাই হচ্ছে কি সি5, যার মানে আমরা জানি ভি ইকুয়াল টু সি কিউ বাই সি, তাহলে প্রত্যেকের নিজের নিজেরটা বের করছি। তাহলে কিউ5 কত 117, দেখো সি5 কত, সি5 হচ্ছে 5, তাহলে এখানে একটা ভোল্টেজ আসবে। দেখো তাইলে আমরা বলছিলাম হচ্ছে এদের সবার চার্জ বের করতে হবে, ওর চার্জ বের করা শেষ, ওর চার্জ বের করা শেষ, ওর চার্জ বের করা শেষ। দেখো এই যে কিউ1 কিউ2 কিউ5 বের করা শেষ। তারপর হচ্ছে এদের হচ্ছে এখন কি বের করা শেষ বলতো, ভি গুলো বের করা শেষ। এই যে দেখো V1 V2 V5 শেষ, V1 বের করা শেষ, V2 বের করা শেষ, V5 শেষ। কিন্তু এদের প্রত্যেকের আলাদা আলাদা বাইর না করলেও এদের তুল্যগুলো বের করছি। দেখো এদের তুল্য, এরা দুজন না সমান্তরালে আছে, তাহলে এদের দুজনের বিভব পার্থক্য কি হবে বলতো, সেম সেম হবে না? সেটা হবে হচ্ছে সিপি দিয়ে বের করা। সিপি দিয়ে কোনটা পাবো আমরা, ভিপি। তো ভিপি কত, এই যে সিপি দিয়ে ভিপি বাই সি, এই ভিপিটাই হচ্ছে কার, ওরও বিভব পার্থক্য দুই পাতের, ওরও দুই পাতের বিভব পার্থক্য, তাহলে এটা সি3 তাই এটা ভি3, তাহলে এরা সমান সমান ভি3 আর ভি4। দেখো ভি3 এবং মানে এই যে সি3 এবং সি4 এদের ভি3 এবং ভি4টা কি হবে, সমান সমান। কথা কি বুঝাতে পারছি? এবার আসা হচ্ছে যেহেতু আমি হচ্ছে এই দুইটা ভি পেয়ে গেছি, তাইলে আমি এখন কিউ বাইর করতে পারবো না, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সি3 ভি3। দেখো সি3 এই যে এটা 3 ফ্যারাডে, আর ভি3 এই যে এখানকার ভিপিটা বসায় দাও, ভি3 এর মান শেষ, এত কুলম্ব।
Q4 বের করে ফেলা যাবে এখন। Q4 ইকুয়াল টু C4 V4। C4 কত? C4 হচ্ছে এই যে 4, V4 টা কত? এই যে V4 হচ্ছে VP এর সমান, তাহলে এটাও বের হয়ে যাবে এতগুলো। তাইলে দেখো আমাদের এখানে এখন কি হয়ে গেছে, এই যে দেখো আমাদের আমাদের সবগুলো জিনিস বের হয়ে গেছে। এই যে দেখো Q1 Q2 Q5 আর এখানে Q3 আর Q4 আছে, তাহলে Q1 Q2 Q3 Q4 Q5। বলো ঠিক আছে, বুঝতেছো? আচ্ছা, এবার ভি দেখো তো, এই যে V1 V2 V3 V4, এই যে এখানে বের হয়ে গেল V5। সবগুলো সঞ্চিত এবার হচ্ছে সবগুলোতে সঞ্চিত চার্জও বের হয়ে গেছে, সবগুলার বিভব পার্থক্য গুলো বের হয়ে গেছে। এবার সবগুলো সঞ্চিত শক্তি তুমি যা ইচ্ছা এবার বের করো। U1 ইকুয়াল টু কি হাফ C1 V1 স্কয়ার দিয়ে করে ফেলো। U2 হবে কি হাফ C2 V2 স্কয়ার। এই U3 তুমি চাইলে হাফ QB দিয়েও করতে পারো, হাফ C3 V3 স্কয়ার। তারপর চলো আরো করতে পারি কি U4 ইকুয়াল টু হাফ C4 V4 স্কয়ার। U5 ইকুয়াল টু হাফ C5 V5 স্কয়ার। দেখো সবগুলা জাস্ট এখন তুমি দেখো এই যে সি গুলা সব তোমার প্রশ্নেই দেওয়া আছে, আর V1 V2 V3 V4 V5 এগুলো সব থেকে বাই করছো, V1 V2 V3 V4 এটা V5 এটা, এগুলো এখান থেকে এখানে বসাই দাও না, তাইলে জুলের শক্তিগুলো চলে আসবে। অবশ্যই সি গুলা বসাতে হবে ফ্যারাডে একক। আমি কি বুঝাতে পারছি? এটা যদি বুঝি তাহলে আমরা হচ্ছে এগুলা অনেক ইজিলি আমরা এগুলা বুঝে গেছি, আশা করি সবাই বুঝতে পারছো। এটার আগে আমাদেরকে একটা সার্কিট দিছিল এরকম যে প্রত্যেকটি 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণী সমবায় যুক্ত করছে, মানে এরকম 3টা ধারক প্রত্যেকটা 6 মাইক্রোফ্যারাডে। এই যে C1 C2 C3 এটাও 6 মাইক্রোফ্যারাডে, এটাও 6 মাইক্রোফ্যারাডে, এটাও কি 6 মাইক্রোফ্যারাডে। এটাকে যুক্ত করে 100 ভোল্টের ব্যাটারি দ্বারা যুক্ত করছে। এই যে এখানে ব্যাটারিটা হচ্ছে কত 100 ভোল্ট। তো আমারে বলছে ব্যাটারি হতে গৃহীত চার্জের পরিমাণ কত, মানে কিউ মোট কিউ কত, সঞ্চিত শক্তি কত। তো তিনটার শ্রেণী বের করবা কেমনে, এগুলাকে অবশ্যই আগে ফ্যারাডে বের করে ফেলি। 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C1 C2 প্লাস 1/C3। তাহলে দেখো তো 1/6 প্লাস মাইক্রোফ্যারাডে বের করছি আগে 1/6, তাহলে আমি দেখতে পাচ্ছি 6 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 3/6। তাহলে সুতরাং বলো CS টা কত হবে, CS হবে 6 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 2 ফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, যেগুলো মাইক্রোফ্যারাডেতে। তো মাইক্রোফ্যারাডে 2 ইনটু 10 ইনভার্স কত 6 ফ্যারাডে। তার মানে পুরা বর্তনীর তুল্য ধারকত্ব পেয়ে গেছি। এবার পুরা বর্তনী ব্যাটারি থেকে গৃহীত চার্জ বা পুরা ধারকে সঞ্চিত চার্জ, ব্যাটারি থেকে যে পরিমাণ চার্জ কি হয় গৃহীত হয়, ওই পরিমাণ চার্জই তো এই ধারকগুলোর মধ্যে কি হয় জমা হয়। তাহলে এখানে হচ্ছিল কিউ হবে হচ্ছিল সিভি, সি কোনটা হবে, এই যে সিএস হবে। তাহলে সিএস এই সি কত 2 ইনটু 10 ইনভার্স কত 6 ফ্যারাডে, ভি হচ্ছে হলো 10 10 না 100 100, এই যে প্রশ্ন বলছে তো 100 ভোল্ট, তাহলে এটা 100 হলে এটা আমি দেখতে পাচ্ছি হলো 2 ইনটু 10 ইনভার্স 4 কুলম। তাহলে আমাদের সঞ্চিত মানে ব্যাটারি থেকে গৃহীত চার্জের পরিমাণ শেষ। এবার সঞ্চিত শক্তি বের করতে বলছে, তো সঞ্চিত শক্তি ইকুয়াল টু কি হাফ সিভি স্কয়ার। তাহলে হাফ সি কত 2 ইনটু 10 ইনভার্স 6 ভি স্কয়ার 100 স্কয়ার। তো আমার ধারণা এটা 1, তো তারপরে চলে এখানে 2 স্কয়ার 4, তাহলে 10 ইনভার্স 1 ইনটু 10 ইনভার্স 2 জুল। আমার মনে হয় এটা ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেটরে, আমার মনে হয় এটা আসবে। খুবই সোজা একটা সার্কিট ছিল এটা, সোজাই প্রবলেম। আমি চেষ্টা করলাম হচ্ছিল করাই দেওয়ার, এটা তোমরা করতে পারবে। এরপর আমি কিভাবে হচ্ছিল কি শ্রেণী সমবায় শিখলাম, সমান্তরাল সমবায় মিশ্র দেখলাম। তারপর শ্রেণীতে কিভাবে হচ্ছে, শ্রেণীতে হচ্ছিল কি প্রত্যেকটা ধারকে হচ্ছিল কি সঞ্চিত চার্জগুলা সেম হয়, তবে শ্রেণীর সবগুলা ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্যগুলা ভিন্ন ভিন্ন হয়, এগুলা বললাম। আর সমান্তরালে থাকলে ওদের বিভব পার্থক্যগুলো একই হয়, তবে সঞ্চিত চার্জগুলা কি ভিন্ন ভিন্ন হয়, এগুলা বললাম। এরপর হচ্ছে আমরা একটা শ্রেণীতে হচ্ছে কি সবকিছু করে দেখছি সার্কিটের ধারকটাতে, তুল্য ধারকত্ব বের করে দেখছি, মোট সঞ্চিত চার্জ বের করে দেখছি, মোট সঞ্চিত শক্তি বের করে দেখছি। তারপর প্রত্যেকটি ধারকে সঞ্চিত চার্জ বের করে দেখছি, প্রত্যেকটি ধারকে সঞ্চিত শক্তি বের করে দেখছি, প্রত্যেকটি ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য বের করে দেখছি। সমান্তরালের ক্ষেত্রেও সেম কাজগুলা করে দেখছি। তারপর হচ্ছে একটা মিশ্রর ক্ষেত্রে হচ্ছিল কি সবগুলা করে দেখছি। তাহলে আমি আশা করি হচ্ছে এখানে তোমাদেরকে বেসিক জিনিসগুলো মোটামুটি বুঝাতে পেরেছি। আগামী ক্লাস হচ্ছে হলো বিভিন্ন বোর্ড প্রশ্নে আসা যেসব ধারকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততটুকু পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা তোমরা।
আর তোমরা যদি হচ্ছে ভিডিওগুলো হচ্ছে থেকে উপকৃত হও তাহলে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা কিন্তু। ঠিক আছে, তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।